গুড মর্নিং স্টুডেন্ট। আজকের শ্রেণীকক্ষে আমরা পাঠদান করব, সেটি হলো নদীর পুনর্যৌবন লাভ আর তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহকারে আলোচনা। দুটি মিলে হবে 2 + 5 = 7 হবে। তাহলে প্রথম প্রশ্নটি আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, নদীর পুনর্যৌবন লাভ কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ পতন ঘটলে বা ঊর্ধ্বপতন ঘটলে অথবা ভূ আলোড়নের ফলে, অর্থাৎ ভূমিকম্প হলে বা ভূমি আলোড়ন সৃষ্টি হলে, তখন যদি উচ্চতা বৃদ্ধি পায় আর তার ফলে নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, তখন একেই নদীর পুনর্যৌবন লাভ বলে, রেজুভেন্টেশন অফ রিভার বলে। প্রথম প্রশ্নটি হলো, যার মান 2, সেটি হলো। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহকারে আলোচনা করব। নদীর পুনর্যৌবন লাভের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় বা সৃষ্টি হয়, তা আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। তাহলে প্রথম আমরা পয়েন্ট দিচ্ছি, সেটি হচ্ছে নিক পয়েন্ট। পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার আর পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ডালের সংযোগস্থল থাকবে। একেই বলছে নিক বিন্দু বা নিক পয়েন্ট। অর্থাৎ নতুন যে পুনর্যৌবন লাভের ফলে যে নতুন উপত্যকা সৃষ্টি হয়েছে, আর পুরনো নদী যেটা ছিল তার মধ্যে যে উপত্যকা, অর্থাৎ দুটো উপত্যকার সংযোগস্থল জায়গাটাই হচ্ছে নিক বিন্দু বা নিক পয়েন্ট। এই নিক পয়েন্ট সৃষ্টি হওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্য বিশেষ কয়েকটি চরিত্রের বা বৈশিষ্ট্যের প্রয়োজন হবে। তার প্রথম বৈশিষ্ট্যটি হলো, এটি পুরনো নদী উপত্যকা ও নতুন নদী উপত্যকার সংযোগস্থল হতে হবে। দ্বিতীয়টি হলো, এই নিক পয়েন্টের সংযোগস্থলে জলপ্রপাত অবশ্যই সৃষ্টি হবে। তৃতীয়টি হলো, নিক পয়েন্টে নদীর মস্তক ক্ষয় খুব বেশি হবে। এই বেশি হওয়ার ফলে নিক পয়েন্টটি পেছন দিকে ক্ষয় হতে হতে সরতে এক সময় এটি নিশ্চিহ্ন হয়ে যায় বা শেষ হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা। যখন পুনর্যৌবন লাভ হবে, ওই পুনর্যৌবন লাভের ফলে নিক বিন্দুর ঊর্ধ্ব ও নিম্নে, মানে উপর অংশে এবং নিম্ন অংশে দুটি ভূপ্রকৃতিগত অসঙ্গতির সৃষ্টি হবে। যেমন ঊর্ধ্ব অংশে পরিণত বা বার্ধক্য অবস্থার জন্য, মানে উপর অংশে কি হয়, পরিণত ও বার্ধক্য অবস্থা থাকার জন্য তার ঢালটা হবে মৃদু, আর নিম্ন অংশে নতুন উপত্যকা হওয়ার জন্য সেটির উপত্যকার নিম্ন ক্ষয় সংকীর্ণ আর গভীর হবে, আর এর ঢালটা খাড়াই থাকবে।
এই দুই উপত্যকার সংযোগস্থলে বা ঢালের বিচ্যুতির কারণে বিশেষ ধরনের একটি ভূমিরূপ গড়ে ওঠে, যাকে স্কন্দভূমি বলে, শোল্ডার ল্যান্ড বলে। এছাড়াও নিম্ন উপত্যকার আড়াআড়ি প্রস্থচ্ছেদ করলে দেখা যায় পুরনো অগভীর উপত্যকার মধ্যে অপেক্ষাকৃত গভীর একটি নতুন উপত্যকার অবস্থান করছে। এই এটিকেই উপত্যকার মধ্যে উপত্যকা বলা হচ্ছে বা দোতলা উপত্যকা বলা হচ্ছে। এটি দ্বিতীয়বার ক্ষয়চক্র সৃষ্টি হবার জন্য এই ধরনের উপত্যকাকে আবার দ্বিচক্র উপত্যকাও বলা হয়। এই উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হবার জন্য বিশেষ কয়েকটি চরিত্রের প্রয়োজন হতে হবে বা প্রয়োজন হয়। প্রথমটি হলো পুরনো উপত্যকাটি প্রশস্ত এবং নতুন উপত্যকাটি কী হবে, সংকীর্ণ আর খাড়াই হতে হবে। দ্বিতীয়টি হলো নদী যতবার পুনর্যৌবন লাভ করবে ততবার নতুন নদী উপত্যকা গঠিত হবে। তৃতীয়টি হলো নতুন ও পুরনো নদী উপত্যকার সংযোগস্থলে স্কন্দভূমি সৃষ্টি হবে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে নদী মঞ্চ। প্রথম পয়েন্ট হচ্ছে নিক পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা, তৃতীয় পয়েন্টটি হচ্ছে নদী মঞ্চ। নদী পুনর্যৌবন ঘটলে নিম্নক্ষয় বেড়ে যায় বলে পূর্বেকার উপত্যকার মধ্যে নতুন নদী কী হবে, গভীর উপত্যকার সৃষ্টি করবে। তার ফলে কি হবে, একটি নতুন উপত্যকা সৃষ্টি হবে। আর দুই পাশে কিছুটা উপরে মঞ্চের বা সোপানের আকারে অবস্থান দেখা যাবে। একেই নদী মঞ্চ বা রিভার টেরাস বলে। এই রিভার টেরাস বা নদী মঞ্চ তৈরির জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য বা চরিত্রের প্রয়োজন হবে। প্রথমটি হলো নদীর দুপাশে সিঁড়ি বা ধাপের মতো দেখতে হতে হবে বা হয়। দ্বিতীয়টি হলো একাধিকবার ক্ষয়চক্র হয় বলে এই অঞ্চলে একাধিক নদী মঞ্চ গঠিত হবে বা হয়। তৃতীয়টি হলো নিচের নদী মঞ্চটি উপরের নদী মঞ্চের তুলনায় অপেক্ষাকৃত নতুন হবে। এই কটি চরিত্র বা বৈশিষ্ট্যের প্রয়োজন পড়বে। এখন আমরা দেখব যে নদী মঞ্চগুলো বিশেষ কিছু শ্রেণীতে ভাগ করা যাবে। সেই নদী মঞ্চের ভাগগুলি হচ্ছে যুগল নদী মঞ্চ, অযুগল নদী মঞ্চ, প্রশস্ত নদী মঞ্চ, ক্ষয় ও সঞ্চয়জাত বা যৌগিক নদী মঞ্চ, পলল নদী মঞ্চ, ক্ষয় বা সঞ্চয়জাত নদী মঞ্চ। এই 7টি ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমটি থেকে আমরা আলোচনা করব কোনটাকে কি বলে। তাহলে প্রথমটি আমরা কি বললাম, প্রথম ভাগটি হচ্ছে যুগল নদী মঞ্চ বা পেয়ার টেরাস। এটি কখন হয়, পুনর্যৌবন লাভের ফলে উপত্যকার দুপাশে সমান উচ্চতায় জোড়ায় জোড়ায় নদী মঞ্চ অবস্থান করলে তখন তাকে বলবে কি
যুগল নদীমঞ্চ বা পেয়ার টেরাস। দ্বিতীয়টি কি হলো অযুগল নদীমঞ্চ, আনপেয়ার্ড টেরাস। নদীমঞ্চগুলির উপত্যকা দুপাশে যখন অসমান নদীমঞ্চ বা অসমান উচ্চতায় গড়ে ওঠে। এরকম করে বলবো যে নদীমঞ্চগুলি উপত্যকার দুপাশে সমান উচ্চতায় না গড়ে ওঠে, অসমান উচ্চতায় গড়ে উঠলে তখন একে অযুগল নদীমঞ্চ বা আনপেয়ার্ড টেরাস বলে। তৃতীয়টি হলো প্রশস্ত নদীমঞ্চ বা স্ট্রেট টেরাস। বহুদিন ধরে একাধিক ক্ষয়চক্র সচল থাকার দরুন বিস্তৃত প্লাবনভূমির মধ্যে দিয়ে নদীমঞ্চ গড়ে ওঠে, তাকেই প্রশস্ত নদীমঞ্চ বা স্ট্রেট টেরাস বলে। চতুর্থটি হল ক্ষয় ও সঞ্চয়জাত মঞ্চ বা যৌগিক নদীমঞ্চ, এরোশনাল অ্যান্ড ডিপোশনাল টেরাস অর কম্পোজিট টেরাস। বার্ধক্য পর্যায়ে নদীর অতিরিক্ত সঞ্চয় কাজের ফলে নদীকাঠ ভরাট হয়ে যায়। এই অবস্থায় নদী পুনর্জীবন লাভ করলে সঞ্চয়জাত নদী খাতের মধ্যে ক্ষয়ের ফলে নতুন উপত্যকা তথা নদীমঞ্চ গঠিত হয় বা নতুন উপত্যকা গঠিত হয়। একেই ক্ষয় ও সঞ্চয়জাত নদীমঞ্চ বা যৌগিক নদীমঞ্চ বা এরোশনাল অ্যান্ড ডিপোশনাল টেরাস অর কম্পোজিট টেরাস বলে। পঞ্চমটি হল পলল নদীমঞ্চ বা অ্যালুভিয়াল টেরাস। যখন নদীমঞ্চে প্রচুর পলল বা পলি থাকে তখন তাকে পলল নদীমঞ্চ বলে। ষষ্ঠটি হল প্রস্তরসজ্জা নদীমঞ্চ, ব্যাডরক টেরাস। পললের পরিবর্তে যদি শিলা গঠিত নদীমঞ্চ সৃষ্টি হয় তখন তাকে প্রস্তরসজ্জা নদীমঞ্চ বলে। সপ্তমটি হল ক্ষয় ও সঞ্চয়জাত নদীমঞ্চ, কাট অ্যান্ড ফিল টেরাস। পুনর্জীবন লাভের ফলে নদী উপত্যকা সঞ্চিত অর্থাৎ নদী উপত্যকা যে সমস্ত পদার্থ সঞ্চিত হয়ে থাকে যেমন পলিগুলো আবার নতুন করে কি হয়, যেগুলো সঞ্চিত হয়েছে সেগুলো আবার নতুন করে কি হবে ক্ষয় পায়। এই ক্ষয়ের ফলে উৎপন্ন পলি উপত্যকার দেওয়ালে কি হয়, দেওয়ালে বা তার গায়ে সঞ্চিত হয় বা লেগে যায়, তাকেই সঞ্চয়জাত নদীমঞ্চ বলে। আর এই সঞ্চয়জাত নদীমঞ্চের নিম্ন অংশে আবার কি হয়, নদী ক্ষয়ের দ্বারা ক্ষয়জাত নদীমঞ্চ সৃষ্টি করে। চতুর্থ পয়েন্টটি হলো অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় হলো, চতুর্থ পয়েন্টটি হলো কর্তিত বা খোদিত নদী বাঁধ। সাধারণত যৌবন অবস্থার পরে অর্থাৎ পরিণত অবস্থা বা বার্ধক্য পর্যায়ে নদী অত্যন্ত কি হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই অবস্থায় যদি পুনর্জীবন লাভ পায়
তখন বাঁকের মধ্যে কি হয়, নদীগুলো উলম্বভাবে কেটে বসে যায়। এই অবস্থায় কোনো কোনো সময় নদীর পার্শ্বক্ষয় করে বলে একদিকে সরেও যায়। একেই কর্তিত বা খোদিত নদী বাঁক বলে। এই নদী বাঁকের বৈশিষ্ট্য বা চরিত্র বা গঠন হিসাবে দু রকমভাবে বা দুটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম ভাগটি হলো সমপাড় খোদিত নদী বাঁক। পুনর্যৌবন লাভের ফলে নিম্নক্ষয় অত্যাধিক হলে নদীটির বাঁকের মধ্যে উলম্বভাবে কেটে বসে যায়। তখন দুপাশে প্রাচীরের মতো খাড়া পাড় সৃষ্টি হয়। একে সমপাড় খোদিত নদী বাঁক বলে। এই ক্ষেত্রে নদীর বাঁক দুপাশে নদী মঞ্চের সংখ্যা, উচ্চতা এবং ঢাল উভয়ই সমান থাকে। দ্বিতীয় ভাগটি হচ্ছে অসম খোদিত নদী বাঁক। যদি নদী পুনর্যৌবন লাভের ফলে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয়, তাহলে নদী একদিকে সরে যায়। এর ফলে নদী বাঁকের উভয় পাশে সমানভাবে খাড়া থাকে না। এক পাশে ঢাল বেশি খাড়া এবং অপর পাশে মৃদু ঢাল বা কম খাড়া ঢাল দেখা যায়। একে অসম পাড় খোদিত নদী বাঁক বলে। এক্ষেত্রে কর্তিত নদী বাঁকের উভয় পাশে নদী বাঁকের সংখ্যা, ঢাল ও উচ্চতা উভয়ই অসমান থাকে। পঞ্চম ভাগটি হল উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সাধারণ উপকূল অঞ্চলে বিস্তৃত যে সৈকত গঠিত হয়, কিন্তু কোনো প্রাকৃতিক কারণে ওই সৈকত ভূমিগুলি উত্থিত হলে, উঠে গেলে কিংবা সমুদ্রে ঢুকে গেলে, বসে গেলে ওই সৈকতটি মঞ্চ বা বেঞ্চের মতো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উপরে অবস্থান করবে বা দেখতে পাওয়া যাবে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই মঞ্চের উচ্চতা 45 মিটার এর কম হলে তাকে উত্থিত সমুদ্র সৈকত বলে। আর মঞ্চের উচ্চতা 45 মিটারের বেশি হলে তাকে সমুদ্র মঞ্চ বলে। উদাহরণ হিসাবে বলা যাবে, গ্রেট ব্রিটেনের দক্ষিণ পশ্চিম উপকূলে উত্থিত সমুদ্র সৈকত এবং ভারতের পশ্চিম উপকূলে কেরালার সমুদ্র মঞ্চ এইরকম ভূমিভাগ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এতদূর পর্যন্তই এই দুটি পূর্ণমান আলোচিত হলো। এগুলো ঠিকভাবে যদি তোমরা শুনে নাও, তাহলে তোমাদের এটা অবশ্যই পূর্ণমান তোমরা পাবে। এখনও যারা চ্যানেলগুলো দেখোনি বা দেখতে চেষ্টা করোনি, তারা অবশ্যই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবে। তোমরা শেয়ার এবং লাইকের মাধ্যমে আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে তুললে আমি আবার বা পুনরায় এরকম ভিডিও আপলোড করার চেষ্টা চালিয়ে যাব।